সেখানে আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের বিভাগের অধ্যাপক অধ্যাপিকাগণ যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর সোমেন চন্দ্র মহাশয়, উপস্থিত হয়েছেন কলেজের আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর শ্বেতাদ্রি সমাদ্দার মহাশয়, উপস্থিত রয়েছেন কলেজের ট্রেজারার ডক্টর লিটন বালু মহাশয়, বিএড সেকশনের ইনচার্জ ডক্টর অন্বেষা ব্যানার্জি, মর্নিং সেকশনের ইনচার্জ প্রফেসর কালাচাঁদ শেখ, লাইব্রেরিয়ান শ্রীমতী রেখা মণ্ডল সহ অন্যান্যরা। আমরা আমাদের মধ্যে পেয়েছি পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক বিমল শঙ্কর নন্দ মহাশয়কে। এছাড়াও আজকে আমরা যাদের জন্য এসেছি বা যাদের কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে রয়েছি, আজকের সেমিনারে আমাদের দুই মুখ্য বক্তা অধ্যাপিকা ঈশানী নস্কর মহাশয়া এবং শ্রী সৌরভ সেন মহাশয়। আমরা সকলকে আমাদের বিভাগের পক্ষ থেকে এবং কলেজের পক্ষ থেকে আমরা তাদেরকে হার্দিক শুভেচ্ছা জানাই এবং তাদেরকে স্বাগত জানাই আমাদের এই কর্মসূচিতে, এবং তাদেরকে বিশেষভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা তাদের ব্যস্ততার মধ্যেও আমাদের ডাকে সাড়া দিয়েছে। আমরা সকলকেই স্বাগত জানাচ্ছি। আমরা একে একে প্রত্যেককে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। শুরু হতে চলেছে আজকের এই আমাদের সেমিনারের শুভারম্ভ। অনুষ্ঠানের উদ্বোধন করছেন আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর সোমেন চন্দ্র মহাশয়। সঙ্গে আমাদের অতিথিবর্গরা রয়েছেন। আজকের অনুষ্ঠানের মুখ্য বক্তাদ্বয় রয়েছেন আইকিউএসির কোঅর্ডিনেটর সহ লাইব্রেরিয়ান এবং বিভিন্ন বিভাগের ইনচার্জ, টিচার্স কাউন্সিলের সেক্রেটারি এবং সঙ্গে বিভাগীয় প্রধান ডক্টর প্রফেসর অঞ্জনা তামাং সকলে রয়েছেন। আমি সকলকে অনুরোধ জানাচ্ছি একটু এই শুভারম্ভ পর্বটিকে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ হলো। আমি আমাদের উদ্বোধনী পর্বের এরপর আমি আহ্বান জানাবো কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর সোমেন চন্দ্র মহাশয়কে আজকের স্বাগত ভাষণ দেওয়ার জন্য। বিশিষ্ট অতিথিবর্গ প্রফেসর ঈশানী নস্কর, প্রফেসর সৌরভ সেন, প্রফেসর বিমল শঙ্কর নন্দ, সামনে উপস্থিত আমার স্টুডেন্টস, আজকের দিনটা পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট এবং উজ্জ্বল দিন, মনে রাখার মতো। তারা একটা ওয়ান ডে সেমিনার আয়োজন করতে পেরেছে। সেমিনারের টাইটেল হচ্ছে রিথিঙ্কিং ডেমোক্রেসি ইন সাউথ এশিয়া, ট্রেন্ডস, ট্র্যাজেক্টরিজ অ্যান্ড ট্রানজিশন। এই সেমিনার মূলত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যারা আমি বিশেষ করে বেশিরভাগই এখানে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। তো
এই টাইটেল অফ দ্য সেমিনারে যে কনসেপ্টগুলো লুকিয়ে আছে সেই কনসেপ্টগুলো ছাত্রছাত্রীদের অনুধাবন করা খুবই প্রয়োজনীয়, আদারওয়াইজ তাদের পলিটিক্যাল সায়েন্স পড়াটা বৃথা হয়ে যাবে। আজকে আমাদের মধ্যে যে মাননীয় বক্তাগণ উপস্থিত হয়েছেন তারা সেই কাজে তোমাদের সাহায্য করবে। তাদের বক্তব্য তোমরা খুব মন দিয়ে শুনবে এবং আমার মনে হয় একটা প্রশ্নোত্তর পর্ব থাকতে পারে, আছে। তো এখানে আছে কিউএনএ সেশন আছে। তোমরা তোমাদের যে জিজ্ঞাসা সেটা তোমরা ডাউট ক্লিয়ার করে নিতে পারবে তাদের কাছ থেকে। বিষয়বস্তুগুলো হয়তো কিছুটা দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে পড়ানো হয়, ক্লাসে স্যার ম্যাডামরা পড়ান, কিন্তু যখন আমরা বড় বড় অধ্যাপকদের মুখ থেকেও সেগুলো শুনি, সেগুলো তখন একটা অন্য আঙ্গিকে আমাদের কাছে উপস্থিত হয়, একটা অন্য ধরনের ফিলিংস হয় বিষয়বস্তুর প্রতি, এবং লার্নিংটা কমপ্লিটনেসের দিকে যায়। তো মুখ্য উদ্দেশ্য এটাই। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র নই, ফলে বিষয়বস্তুর মধ্যে খুব বেশি ঢোকার আমার এখতিয়ার নেই। তো আমি আমাদের মঞ্চে উপস্থিত যারা বিশিষ্ট অতিথিবর্গ আছেন, প্রফেসর ঈশানী নস্কর, প্রফেসর সৌরভ সেন এবং প্রফেসর বিমল শঙ্কর নন্দ, তাদের সবাইকে আমাদের কলেজে স্বাগত জানাই। আমাদের ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করবার জন্য তাদের ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা আরো বেশি করে আলোচনা সভা আয়োজন করতে চাই। শুধু পলিটিক্যাল সায়েন্স নয়, অন্যান্য বিষয়ও আছে। তো সেই সব মিলিয়ে এই ধরনের অনুষ্ঠানের সাফল্য আমাদের উৎসাহিত করে, আমাদের ছাত্রদের উৎসাহিত করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করি। প্রিন্সিপাল অধ্যাপক চন্দ্র মহাশয়, এই কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা, আমার প্রিয় সহকর্মী যারা, দুজন বিশিষ্ট অতিথি এবং এই কলেজের আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা চর্চা করব সেটা হচ্ছে রিথিঙ্কিং ডেমোক্রেসি ইন সাউথ এশিয়া, ট্রেন্ডস, ট্র্যাজেক্টরিজ অ্যান্ড ট্রানজিশন। ডেমোক্রেসি অ্যান্ড সাউথ এশিয়া, এটা নিয়ে আমাদের চর্চার বিষয়। এবং তোমাদের প্রিন্সিপাল প্রফেসর চন্দ্র একটু আগে যেটা বললেন, এগুলো আমাদের রাষ্ট্রবিজ্ঞান যারা চর্চা করি তাদের দৈনন্দিন আলোচনার মধ্যেই আসে এবং তোমাদের সিলেবাসে দেখবে সম্ভবত 5th সেমিস্টারে একটা পোর্শনে ডেমোক্রেসি ইন সাউথ এশিয়া রয়েছে। তোমাদের ন্যাচারালি যারা পড়াশোনা করছো ওটা নিয়ে নিয়েছো, ওটা অপশনাল পেপার। যারা নিয়েছো ডেফিনেটলি আজকের আলোচনাটা তাদের কাজে লাগবে। তো ডেমোক্রেসি নিয়ে কিছু বলার আগে আমার মনে হয় একটু নস্টালজিয়া করাটা ভালো এই কলেজকে নিয়ে। এই কলেজে বহুদিন ধরে আমার যাতায়াত ছিল। আগে বিভিন্ন অধ্যাপক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম বলে এই কলেজে আসতাম, প্রায় বহু মানুষকে এই কলেজের আমি চিনি। আরেকটা বিষয়, 10 থেকে 12 বছর আগে এই পাশে হস্টেলে একটি বিশ্ববিদ্যালয় চালু হয়, সেটি হচ্ছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়। একটাও রিক্রুটমেন্ট হয়নি। তো আমাকে একটু অনুরোধ করা হয়েছিল পলিটিক্যাল সায়েন্সের যাতে ক্লাসগুলো ঠিকঠাক শুরু হয় এবং ডিপার্টমেন্টটা যাতে তৈরি হয় সেই দায়িত্বটা একটু নিতে। তা কয়েক বছর ধরে সেই কাজটা আমি এখানে করেছিলাম। ওই পাশেই যে হস্টেল বিল্ডিংটা, সেখানেই ক্লাস হতো এবং আসতাম। এসে আমার রোজ রুটিন ছিল কয়েকটা ক্লাস নিতাম, দিয়ে ওইদিকে একটু গঙ্গার ধারে গিয়ে ঘুরে বেড়াতাম, জাহাজের ভোঁ শুনতাম, আমার বাড়ি চলে যেতাম। এটাই আমার সপ্তাহে একদিন, কখনো কখনো 2 দিন এসে সেইটা করেছিলাম। তারপরে যখন বিশ্ববিদ্যালয় নতুন বাড়ি করে সরিষার ওইদিকে চলে গেল, তখনও 2-1 বছর গেছি, তারপর আর সময় পাই না যায় যাতায়াতে। ইতিমধ্যে নতুন রিক্রুটমেন্টও হয়েছে। তো এই একটা নস্টালজিয়া আমার এই কলেজকে নিয়ে রয়েছে, হয়তো থাকবে।
এবারে ডেমোক্রেসি নিয়ে একটা কথা বলি। আজকের অনুষ্ঠান, আজকের এই যে আলোচনা সভা বা সেমিনার, মূল আমাদের যেটা কনসেন্ট্রেট করছি, ফোকাস করছি, সেটা হচ্ছে ডেমোক্রেসি ইন সাউথ এশিয়া। দক্ষিণ এশিয়ার অঞ্চলটাতে গণতন্ত্র, বিশেষত অতি সম্প্রতি কিছু ঘটনা ঘটে চলেছে দক্ষিণ এশিয়াতে। দক্ষিণ এশিয়া কোন দেশগুলো? মূলত যে দেশগুলোকে আমরা বলি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ। ভারত রয়েছে, তার সঙ্গে নেপাল রয়েছে, ভুটান রয়েছে, বাংলাদেশ রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, মালদ্বীপ রয়েছে, পাকিস্তান রয়েছে। এই যে ভারতের চারদিকে মালার মতো দেশগুলো রয়েছে, এবং পরবর্তীকালে আরেকটি দেশকে যুক্ত করা হয়েছিল, তার নাম আফগানিস্তান। এগুলোকে নিয়েই তৈরি হয়েছে সাউথ এশিয়া। একটা অদ্ভুত বিষয়, দেখবে কেন্দ্রে রয়েছে ভারতবর্ষ। ম্যাপটা ভালো করে মাথায় নিয়ে এসো। ভারতবর্ষ কেন্দ্রে, তার চারদিকে এই দেশগুলো, এক্সেপ্ট আফগানিস্তান। আইনত আফগানিস্তানের সঙ্গেও আমাদের বর্ডার থাকার কথা, আমাদের আইনে সেটা রয়েছে। কারণ যে অংশটা পাকিস্তান জোর করে দখল করে রেখেছে, অধিকৃত কাশ্মীর বলে ওরা। ওরা বলে আজাদ কাশ্মীর, আমরা বলি অধিকৃত কাশ্মীর, পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, ওটা আমাদের। ন্যাচারালি তার সঙ্গে কিন্তু আফগানিস্তানের বর্ডার রয়েছে। এটা ভারতের মধ্যে থাকলে আমাদের আফগানিস্তানের সঙ্গেও বর্ডার থাকতো, আইনত আছে এখন। এই প্রত্যেকটা দেশের সঙ্গে কিন্তু ভারতের বর্ডার আছে, আইদার ল্যান্ড বর্ডার অথবা সি বর্ডার। ল্যান্ড বর্ডার অনেক বেশি বাংলাদেশের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, নেপালের সঙ্গে অনেকটা বর্ডার আছে, ভুটানের সঙ্গে রয়েছে সি বর্ডার, হচ্ছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। অনেকেই মনে করেন এই দক্ষিণ এশিয়াতে গণতন্ত্র নিয়ে চর্চা করাটা, এটা বোধহয় একটা ওয়াইল্ড গিস চেঞ্জ হবে। মানে বুনো হাঁস ধরতে গেলে জঙ্গলে যেরকম দৌড়তে হয়, আমাদের মধ্যে সেটাই বলতে হবে, ওই কাজই করতে হবে। কারণ দক্ষিণ এশিয়া এবং গণতন্ত্র ভারতবর্ষ ছাড়া আর কারোর সঙ্গে ঠিক মানে ফিট করে কিনা, অনেকে সেটা নিয়ে প্রশ্ন কিন্তু করেন। গণতন্ত্রের নানা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, গণতন্ত্র ভেঙে যাচ্ছে, নতুন করে গণতন্ত্র চেষ্টা চলছে প্রতিষ্ঠা করার। দক্ষিণ এশিয়ার ইতিহাস এটাই। অতি সম্প্রতি কত একটা ঘটনা ঘটে গেল, সবাই ঘটনাটা জানেন। বাংলাদেশে একটা সরকার, নির্বাচিত সরকার, এখন সে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত নাকি সেই নির্বাচন প্রক্রিয়াটাকে আমরা গণতান্ত্রিক বলবো না, সে নিয়ে একটা বিতর্ক রয়েছে। কিন্তু আইনত নির্বাচিত সরকার, সরকারটা কিন্তু প্রায় একটা অংশ সমাজের উপরে ফেলে দিল, প্রধানমন্ত্রী পালিয়ে এলেন, এবং আমাদের দেশে তিনি আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এবং তারপর বাংলাদেশে যা চলছে, ওটা একদম অ্যাবসলিউটলি, ওটা একটা কি বলবো, বিশৃঙ্খল পরিস্থিতি। আমরা আগে বলতাম না মাৎসন্যায়, কেউ কাউকে মানে না, কোনো নিয়ম নেই, কিছু নেই, যে যা পাচ্ছে করছে। বাংলাদেশে আইন নেই, শাসন নেই, সংবিধান নেই। চেষ্টা চলছে, কিন্তু ইতিমধ্যে যাদের উপদেষ্টা করে আনা হয়েছে তারাও ব্যর্থ হচ্ছে। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে, আবেগ যত রয়েছে, অভিজ্ঞতা কম। ফলে বাংলাদেশকে নিয়ে আতঙ্ক বাড়ছে। ভারতের বরাবরই আতঙ্ক পাকিস্তানকে নিয়ে। অদ্ভুত, ভারতবর্ষ এবং পাকিস্তান একই সঙ্গেই তো স্বাধীন হয়েছে, একটাই তো দেশ ছিল। কয়েক ঘন্টার এদিক ওদিক আমরা স্বাধীন হয়েছি। কয়েক ঘন্টা আগে পাকিস্তান, কয়েক ঘন্টা পরে ভারতবর্ষ। রাত 12টা পেরিয়ে গিয়েছিল বলে আমাদের 15ই আগস্ট, 14ই আগস্ট পাকিস্তান পালন করে। 12টার আগে ওদের আইনটা পাস হয়েছিল। আজকে ভারতবর্ষকে বলা হয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এবং আন্তর্জাতিক সাফল্যের নিরিখে ভারতবর্ষ প্রায় ওপরের দিকে। এই দেশের মানুষ হিসেবে নিশ্চয়ই গর্বিত হওয়ার কথা যে গণতন্ত্র এখানে টিকে আছে, ফার্ম একটা তার বেশ তৈরি হয়ে গেছে। শুধু তাই নয়, অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে। পৃথিবীতে অন্যতম সেরা অর্থনীতির মধ্যে ভারতবর্ষ 5 নম্বর অর্থনীতি, গোটা পৃথিবীর সব অর্থনীতির মধ্যে 5 নম্বরে ভারতবর্ষ। আমার এক ছাত্রী লন্ডনে থাকে, যেদিন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ঘোষণা করলো ভারত 5 নম্বরে, পরের দিন সে ফোন করে বলছিল, স্যার এখানকার কাগজগুলো যদি দেখতেন। এমন কেন না, এখানে ওদের খুব ট্যাবলয়েড চলে, ছোট ছোট পত্রিকা, সেগুলো খুব চলে ওদের ওখানে। বলে তারা তো সরকারকে গালি দিয়ে ভূত ভাগিয়ে দিচ্ছে। কেন না, যে দেশকে আমরা 200 বছর শাসন করে এসেছিলাম তারা আমাদের টপকে গেল। এই সরকার করছেটা কি? আমরা বলি না ডুবে মরে যাও, প্র্যাকটিক্যালি তাই বলে আর কি। সরকারকে বলছে তোমরা ডুবে মরো, ভারতবর্ষ আমাদের টপকে গেল। এখন আরো অনেক কষ্ট বাকি আছে অনেকের, কারণ IMF যা বলেছে
2025 সালে আমরা কিন্তু ফোর্থ ইকোনমি হতে চলেছি জার্মানিকে টপকে। আর ইতিমধ্যে এশিয়ায় অন্যতম সেরা দেশ শক্তিতে আমরা পরিণত হয়েছি, প্রায় জাপানকে টপকে গেছি। বলে এটা তো আমাদের পক্ষে শ্লাঘার বিষয়, কিন্তু এই সাফল্য আর কেউ দেখাতে পারলো না কেন? তো আইপিএসসি তরফ থেকে আমরা এরকম প্রোগ্রাম অ্যারেঞ্জ চেষ্টা করি আর কি চেষ্টা করছি। তো তারই একটা পার্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের এই সেমিনারটা। তো এই সেমিনারটা ফ্রুটফুলনেসটা কি? ফ্রুটফুলনেস হলো গিয়ে যারা স্টুডেন্টস তোমরা, আমি খুব ভালো লাগছে যে গোটা হলি ভর্তি, মানে অনেক অ্যাক্টিভ স্টুডেন্টস আর কি পার্টিসিপেট করছে, এটা খুব ভালো দিক একটা, কারণ তোমাদের জন্যই সেমিনারটা অ্যারেঞ্জ করা হয়েছে মেনলি। তো তোমাদের দুটো তো পার্ট লার্নিং কার্ভের আমি যদি বলি, সেটা একটা হচ্ছে তোমার সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা, যেটা তোমরা এখানে তো সব সেমিস্টারের স্টুডেন্টরাই আছে, তাই তো? মানে সব সেমিস্টারের স্টুডেন্টরাই আছে। হ্যাঁ, তার মানে তোমাদের সিবিসিএস এর স্টুডেন্টস কিছু আছো, আর যারা সেমিস্টার 1 বা এখন 2 দিয়ে 3 তে উঠেছো, তার মানে তারা সিসিএফ এর স্টুডেন্টস, মেজরের স্টুডেন্টস। এবং যারা মেজরের স্টুডেন্টস তাদের তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের এখন 4 বছরের ডিগ্রি যারা মেজর, কারণ ডিগ্রিটার নাম হচ্ছে অনার্স উইথ রিসার্চ। এতদিন সিবিসিএস এ শুধু অনার্স ছিল, বা তার আগেও যা পড়াশোনা আমরা করেছি তখন শুধু অনার্স ছিল, এখন কিন্তু অনার্স উইথ রিসার্চ হয়ে গেছে। যখন উইথ রিসার্চ কথাটা যোগ হয়ে গেল, তার মানে এটা এনইপি সিস্টেম এক্সপেক্ট করছে যে যারা অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়াশোনা করবে সেমিস্টার 1 থেকে, it is expected that they will pursue through the research program. That's why the name is honors with research program. তো রিসার্চ এবং তোমাদের যে দৈনন্দিন পড়াশোনা, মানে আমি বলতে চাইছি ক্লাসে পড়াশোনা, কিছু নোট পাওয়া বা প্র্যাকটিস করা, করে পরীক্ষায়, আমাদের যে সেমিস্টার সিস্টেমের পরীক্ষা হয় 6 মাস ছাড়া, আগে টিউটোরিয়াল আর ইন্টারনাল ছিল, এখন ইন্টারনাল উঠে গিয়ে এখন শুধু টিউটোরিয়াল আছে বা প্র্যাকটিক্যাল আছে, যেগুলো ল্যাব বেস সাবজেক্ট। তো এই দুটোর মধ্যে কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে। তা সেই ডিফারেন্সটা বোঝার ক্যাপাবিলিটিটা তোমাদের এখন থেকেই শুরু করা উচিত। সেমিস্টার 1 যারা আছো বা এখন 3 আছে যেহেতু আর্টসে, তো তাদের এই বোঝার ক্যাপাবিলিটিটা তৈরি করার একটা প্রচেষ্টা আমি বলতে পারি এই সেমিনারটা। কারণ এখানে যে টপিকগুলো আলোচনা হবে পলিটিক্যাল সায়েন্সের, ডেমোক্রেসি ইন সাউথ এশিয়া নিয়ে, সেটা স্যার বললেন এটা 5th সেমের অপশনাল পেপারে আছে, মানে ডিএসসি পেপার, তাই তো? তো ডিএসসি পেপারে যেহেতু টপিকটা আছে, তার মানে যারা যারা ওই পেপারটা অপ্ট করবে তারা এটা হয়তো সেমিস্টার 5 এর কিছু স্টুডেন্টস, আমাদের তো জাস্ট চালু হয়েছে সেমিস্টার 5, তো তারা কিছুটা এটা গ্রুপ জানে, হয়তো আগে পড়েছে, কিন্তু যারা সেটা পড়োনি, তো তাদের ক্ষেত্রেও এটা সমানভাবে গুরুত্বপূর্ণ। কেন? কারণ তোমরা এরপরে যারা যারা 4th ইয়ারের ডিসার্টেশনের একটা ব্যাপার আছে, এবং তারপরে যারা রিসার্চ পারসিউ করবে, তাদের ক্ষেত্রে সিলেবাসের বাইরেও অনেক কিছু পড়তে হবে। কারণ তোমরা যখন পড়তে যাবে, রিসার্চ করতে যাবে, দেখবে রিসার্চটা ঠিক হলো না, সিলেবাস ওরিয়েন্টেড কোনো কিছু ব্যাপার নয়। And whatever you're going to study in your theory, the Asian subcontinent is on the boil right now, and it provides many fascinating case studies for interesting discussions. And I'm sure this will be a very fruitful discussion that will be taking place today. Realpolitik is a fascinating field, and I'm sure you will gain many insights into what is happening in the real world in trends in democracies from our eminent speakers and guests. Thank you so much. Welcome. My pleasure to welcome each and every one of you in this seminar. I would like to express my heartfelt gratitude to our principal sir for permitting us to organize this important seminar. I also like to thank IQSC, Fakulty College and West Bengal Political Science Association for collaborating with the Department of Political Science in organizing this important seminar. A special acknowledgement goes to Professor Abul Kalam Azad, whose hard work and dedication in bringing this seminar in such a short span of time have been invaluable. Last but certainly not least, on behalf of Department of Political Science
I would like to express my heartfelt thanks to our honorable speakers, Professor Isani Naskar ma'am, Department of International Relations, Jadavpur University, and Mr. Saurabh Sen sir, political specialist and US Consulate, Kolkata, for taking time out of your busy schedules to be with us. It is truly an honor to be here with us today. We believe this seminar will benefit not only for our students but everyone present here. So we are eagerly looking forward to hearing from you and learning from your insights. Thank you. Thank you so much. জানাই একটু ছোট্ট করে ব্যাকগ্রাউন্ডটা বলার দরকার আছে যে আমি এই আলোচনাটার সঙ্গে যেমনি আবুল বললেন আমি খানিকটা যুক্ত, কারণ ও অনেকদিন থেকে আমার সঙ্গে এই বিষয়ে কথাবার্তা বলছে। ওর যে কোনো অজ্ঞাত কারণে অস্বস্তি হচ্ছিল। একটু মজা করেই বলি যে ওর মনে হচ্ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি আবার কি করে এখানে আসবে, এরকম ওর একটা ইতস্তত ভাব ছিল। তো আমি মজা করেই বললাম যে এই বয়সে এখন আর ওসব ম্যাটার করে না। এবং আবুল আমার ছাত্র সম, তারও ছাত্র দেখলে আমার মনে হয় হ্যাঁ তোর আস্তে আস্তে একটু বয়স হচ্ছে। খুব ভালো লাগছে ঘরবর্তী লোক দেখে, এবং আমার আরো ভালো লাগছে যে বিভিন্ন বিভাগে অধ্যাপক অধ্যাপিকারা আমার কলিগরা এসছে। সৌরভ আমার অনেক পুরনো বন্ধু, সৌরভের কাছে অনেক কিছু শেখার লোভেও আমি এসছি, এটা বলতে চাই। তো মুশকিল হচ্ছে যে অধ্যাপক, বিশেষ করে একটু পুড়িয়ে যাওয়া অধ্যাপকদের হাতে মাইক ধরিয়ে দিলে ছাত্রছাত্রীদের খুব বিপদ, অনর্গল কথা বলতে থাকে। আমি ফর আ চেঞ্জ, যেহেতু এই ধরনের একটা চ্যালেঞ্জিং বিষয় নিয়ে আমরা আলোচনা করব আগামী কিছুক্ষণ, দক্ষিণ এশিয়ার গণতন্ত্র এবং তার প্রবণতা, তার গতি এবং খানিকটা হয়তো তার কি ধরনের পরিবর্তন হয়েছে চরিত্র, আমার মূল কাজটা হবে আগামী কিছুক্ষণ ধরে খানিকটা আমার মতন করে বোঝার চেষ্টা করা যে কি ঘটেছে। আগে বলে রাখি যে অনেক লেখালেখি আছে, যারা যেটা আমি শুনলাম যে নতুন এনইপিতে একটা নির্দিষ্ট পত্র আছে যেখানে আলাদা করে এটা পড়তে হয়, কিন্তু যেহেতু আমি ধরে নিচ্ছি এখানে যারা ছাত্রছাত্রী আছে, তো সবচেয়ে বড় কথা আমরা যে কোনো সেই অর্থে প্রত্যেকেই দক্ষিণ এশিয়ার নাগরিক, আমাদের অল্প একটু আইডিয়া আছে, ধারণা আছে যে চারধারে কি ঘটছে। এবং বিমলদা খুব প্রাঞ্জল ভাবে, যেহেতু উনিও রাষ্ট্রবিজ্ঞানের মানুষ, খানিকটা তো বুঝেই দিয়েছেন, ধরিয়ে দিয়েছেন যে পরিস্থিতিটা কতটা জটিল। তো আমি যেটা করব সেটা হচ্ছে একটুখানি এই ঘটনাগুলিকে ঠিক কনসেপচুয়ালাইজ করার চেষ্টা করব, যেহেতু অনেক লেখালেখি অলরেডি হয়ে গেছে, আছে এবং লেখা চলছে, কারণ এই পরিবর্তনগুলো যথার্থ বিমলদা বলেছেন যে পরিবর্তন চলছে। 90-এর মাঝামাঝি, আমি যদি ভুল না করে থাকি, আমি সাল সন সম্পর্কে অত্যন্ত দুর্বল, কিন্তু এই 90 দশকের মাঝামাঝি একটা খুব সুন্দর ছোট লেখা বেরিয়েছিল মিস্টার ব্যাগনার, এবং তিনি দক্ষিণ এশিয়া শুধু না সামগ্রিক এশিয়ার ক্ষেত্রে গণতন্ত্রের চরিত্রায়ন করার একটা চেষ্টা করেছিলেন। এখন ওই লেখাটার কথা আমি কেন এখানে উল্লেখ করছি সেটা একটু বলে নেওয়া দরকার। তার কারণ হচ্ছে ওই লেখাটা কয়েকটা মৌলিক জিনিস তুলে ধরেছিল যেটা আমার মনে হয় এখনো এই আলোচনার ক্ষেত্রে প্রাসঙ্গিক। দুটো ভেরিয়েবল এখানে আমার মতে আছে, একটা হচ্ছে দক্ষিণ এশিয়া, আরেকটা হচ্ছে গণতন্ত্র। এই দুটোই কিন্তু আমার কাছে একটু প্রবলেম্যাটিক, একটু সমস্যা। কেন এই কথাটা আমি এখানে উত্থাপন করছি, যদিও বা বিমলবাবু এক্ষুনি বেরিয়ে গেলেন, উনি খুব যথার্থভাবে বলেছেন যে দক্ষিণ এশিয়া বলতে এই কটি রাষ্ট্র যার মাঝখানে ভারত উপস্থিত, এবং আমরা মানচিত্র প্রত্যেকেই
সহজেই এটাকে মনন করতে পারি এবং বুঝতে পারি। ইন্ডিয়া মাঝখানে, ভারত মাঝখানে এবং চারধারে মালার মতন কটি রাষ্ট্র উপস্থিত, যারা আমার প্রতিবেশী রাষ্ট্র আমাদের, এই নিয়ে দক্ষিণ এশিয়া। কিন্তু এই দক্ষিণ এশিয়া ধারণাটার উত্থাপন কিন্তু কখনো কোনোখানে কোনোদিনই ভারত থেকে উত্থিত হয়নি বা দক্ষিণ এশিয়া থেকে উত্থিত হয়নি। আমরা ভারত মহাদেশ, উপমহাদেশ এই শব্দ বন্ধগুলি ব্যবহার করি। একটা সময় ভারত বর্ষ শব্দটাও ব্যবহার হয়েছে, কিন্তু সংবিধানে ভারতবর্ষের থেকে বেশি ইন্ডিয়া শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস লেখা আছে। এই শব্দগুলো প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা ধারার থেকে এসেছে। কাজে দক্ষিণ এশিয়া ব্যাপারটাও কিন্তু স্থায়ী নয়, একদম চূড়ান্ত নয়। এবং বিমলদা যেমনি ইঙ্গিত করেছে যে পরে আফগানিস্তান এই দক্ষিণ এশিয়ার মধ্যে আসে এবং দক্ষিণ এশিয়ার একটা ফাংশনাল, একটা কার্যকরী একটা সংজ্ঞায়ন করার চেষ্টা করা হয়, বিশেষ করে 1985 পর থেকে। কেন 1985 সালটা আমি ব্যবহার করলাম? তার কারণ হচ্ছে 1985 থেকে আমাদের এখানে এখন আর অতটা আমরা চর্চা করি না, আঞ্চলিক একটি সংগঠনের জন্ম হয়, যেটা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সার্ক বলা হয়। তার সদস্য যারা ছিল তাদেরকে আমরা সমষ্টিগতভাবে সাউথ এশিয়া হিসেবে, কিন্তু পরবর্তীকালে সেইটাকেও একটুখানি আমরা পাল্টাতে বাধ্য হলাম এবং আফগানিস্তানকেও সদস্য হিসেবে রাখলাম। এটা কি ইঙ্গিত বহন করে? যে দক্ষিণ এশিয়ারও একটা ফ্লেক্সিবিলিটি আছে। ঠিক আছে, আমি কদিন আগে এমন একটা ইন্টারেস্টিং মুলুকে ছিলাম যেখানে লোকজন যাওয়ার সুযোগ পায় না, আমি চায়নায় ছিলাম এবং আমি স্পষ্টত তাদের কাছ থেকে এই ইঙ্গিতটা পেলুম, সেটা ভালো অস্বীকারও করতে পারে বা করে, যে চীন তো দক্ষিণ এশিয়ার রাষ্ট্র। তাহলে যেটা আমি তোমাদের কাছে রাখার চেষ্টা করছি বা যেটা ইঙ্গিত করার চেষ্টা করছি, যে দক্ষিণ এশিয়া শব্দবন্ধের কোনো চূড়ান্ত মার্কার বা জায়গাটা নেই। এইটুকু আমরা বলে আপাতত কাজটা চালাবো যে ভারত উপমহাদেশের মধ্যে উপবিষ্ট যে রাষ্ট্রগুলি আছে এবং সার্ককে কেন্দ্র করে যে রাষ্ট্রগুলি নিয়ে আমরা চর্চা চালাই, সেটার মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধ থাকি। এবার দক্ষিণ এশিয়ার মধ্যে প্রত্যেকটা রাষ্ট্র ভিন্ন, এটা বলা উচিত, কিন্তু কয়েকটা আমরা সিমিলারিটি বা সাদৃশ্য পাব। যেরকম এই রাষ্ট্রগুলির একটা বড় অংশকে আমরা উত্তর উপনিবেশিক রাষ্ট্র, পোস্ট কলোনিয়াল সিস্টেম, পোস্ট কলোনিয়াল সোসাইটি, এই শব্দবন্ধ আশা করি শোনা হয়েছে রাষ্ট্র। ফলে তারা স্বাধীন হবার পরে তাদের প্রত্যেকেরই প্রায় উন্নয়ন সবচেয়ে বড় দায়িত্ব বা উদ্দেশ্য ছিল। তো তাদেরকে সমষ্টিগতভাবে একসময় আন্ডার ডেভেলপড বলা হতো, অনুন্নত বলা হতো, তৃতীয় বিশ্বের রাষ্ট্র হিসেবে বলা হতো। কিন্তু সেটা আগের গল্প, এখন সেই জায়গাটার পরিবর্তন এসেছে। রাজনৈতিকভাবে এবার আমরা গণতন্ত্রের কথাই ভাবনা চিন্তার মধ্যে রাখবো, যে গণতন্ত্রেরও কোন নির্দিষ্ট আদল কিন্তু এই অঞ্চলের মধ্যে নেই। কোন একটা আদল দিয়ে গণতন্ত্রকে বোঝানো সম্ভব নয় এবং অনেক ক্ষেত্রে নেতৃত্ব, রাষ্ট্র, সরকার এদের লেজিটিমেসি বা বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক ব্যবস্থা অর্থাৎ রাজনৈতিক উন্নয়ন, আমি জানি না কতটা তোমরা এটা করেছো, কারণ আমি যেহেতু এই শব্দগুলি রাষ্ট্রবিজ্ঞানে চলে, পলিটিক্যাল ডেভেলপমেন্ট বা রাজনৈতিক উন্নয়নের যদি মানদণ্ড দেখা হয়, বিভিন্ন রাষ্ট্রের কিন্তু বিভিন্ন মানদণ্ড আছে। কাজে কিছু বেসিক সাদৃশ্য আছে, বাট তারপরে অনেক ধরনের ভিন্নতা এসে যায়। ফলে দক্ষিণ এশিয়ার গণতন্ত্রকে বোঝার কোন নির্দিষ্ট মাপকাঠি
বড় সমস্যা, যেটা প্রত্যেককে ভাবিয়ে তোলা উচিত। এবং therefore তাদের সম্বন্ধে বিশ্লেষণ করা কোনো একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে, এটা আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। বা আমেরিকান কনসুলেটে থাকার সময় আমার যে বেসিক কাজটা ছিল যে চারিদিকে পলিটিক্যাল ডেভেলপমেন্টগুলোকে মনিটর করা, কি হচ্ছে, কেন হচ্ছে, কি হচ্ছে থেকেও কেন হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো সেসব করতে করতে আজ এখানে এসে পৌঁছেছি। এতক্ষণ প্রফেসর নস্কর যেটা বললেন, আমি প্রমিস করছি আমরা দুজনে মিলে বসে কিন্তু এটা করিনি, কিন্তু ওনার থিওরিটিক্যাল পার্টটা প্রায় 90% ম্যাপিং আমি যা বলবো সেটার মধ্যে পাওয়া যাবে। তো ফলিত গণতন্ত্রের যে মার্কারগুলো, যেমন যেগুলো দিক নির্দেশ করছে রাজনৈতিক ও পৌর অধিকার, লিবারাল ইকোনমিক্স উইল লিড টু লিবারাল পলিটিক্স, এই সমস্ত সেগুলোর টেস্ট হিসাবে, এবং সেগুলো কোথায় কাজ করছে সেগুলো কোথায় কাজ করছে না, সেগুলো আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাবো। এবং আমি এতদিন যা প্রায় 30 বছর হলো যা অবজার্ভ করেছি, সেগুলো কিছুটা শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। যে ডেমোক্রেটিক ট্রেন্ডগুলো বা ইম্পর্টেন্ট ডেমোক্রেটিক ট্রেন্ডগুলো রিসেন্টলি দেখা গেছে, সেগুলো একটু পর্যালোচনা করা যায়। সেটা করতে গিয়ে আমরা দেখছি 3টে ইলেকশনকে আমি এখানে নিচ্ছি। একটা হচ্ছে ইউকে ইলেকশন ইংল্যান্ডে, যে ইলেকশনে লেবার পার্টি কনজারভেটিভ পার্টিকে হারিয়ে ক্ষমতায় এলো। এর আগে কনজারভেটিভ পার্টি দীর্ঘদিন শাসন করেছে এবং দেখলাম যে এবার তারা হেরে গেল। ইউকে ইলেকশনের পরে পরেই ফ্রান্সে ইলেকশন হলো। সেখানে দেখা গেল যে লেফট কোয়ালিশন, তার লিডারের নাম জাঁ-লুক মেলেনচন, তারা সর্ববৃহৎ পার্টি হিসেবে চলে এলো। এই ইলেকশনের আগে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন বিশ্লেষক, রাজনৈতিক পণ্ডিত যারা, তারা ভেবেছিলেন যে দক্ষিণপন্থী পার্টিরা এবার ফ্রান্সে সরকার করতে চলেছে। কিন্তু যখন রেজাল্ট বেরোলো, দেখা গেল কেউই মেজরিটি পেল না, কিন্তু সব থেকে বড় গ্রুপ হিসেবে লেফট কোয়ালিশন পাওয়ারে চলে গেল। তারপর আসি ভারতবর্ষে ইন্ডিয়ান ইলেকশনে। সেখানে আমরা দেখলাম যে রাইট উইং দক্ষিণপন্থী বিজেপি, যারা কমফোর্টেবল ক্ষমতায় ছিল উইথ কমফোর্টেবল মেজরিটি, তারা মাইনরিটিতে চলে গেল। তো যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই রাইট উইং পার্টিগুলো যে দক্ষিণপন্থী আর্থিক ব্যবস্থা, তার বিরুদ্ধে লোকেরা ভোট দিচ্ছে। এই কোন দেশেই কিন্তু ইলেকশন যে গন্ডগোল হয়েছে, লোকে ভোট দিতে পারেনি, এসবের কোনো আমরা কমপ্লেন পাইনি। সুতরাং ভোট মোটামুটি স্বাভাবিক হয়েছে, ভোট মোটামুটি লোকের যা চাহিদা তার রিফ্লেকশন হয়েছে। কিন্তু 3টে জায়গাতেই আমরা দেখছি যে দক্ষিণপন্থী পার্টিগুলো বা গ্রুপগুলো তারা ক্ষমতা থেকে হয় একেবারেই সরে গেছে বা তাদের ক্ষমতা হ্রাস হয়েছে। এটার কারণ হিসেবে আমরা কি বলতে পারি যে দক্ষিণপন্থী পার্টিগুলো যে অর্থনৈতিক পলিসিগুলো, অর্থনৈতিক ব্যবস্থাকে আঁকড়ে ধরে চালাচ্ছিল, সেগুলো দক্ষিণপন্থী অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে একটা
জনমত, এটাকে কি এভাবে ভাবা যায় যে দক্ষিণপন্থী অর্থনৈতিক ব্যবস্থাগুলো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস এগুলো ডেলিভার করতে পারছে না? ভারতবর্ষের ক্ষেত্রে ইকোনমিক জাস্টিসের মধ্যে যে ডিবেটটা আমরা প্রায় শুনতে পাই যে সরকার কৃষকদের ঋণ মকুব করতে পারছে না, কিন্তু বড় বড় কর্পোরেটদের ঋণ মকুব করছে। তো এখানে অবভিয়াসলি একটা জাস্টিসের প্রশ্ন এসে যাচ্ছে। এটাকে কি এভাবে বলা যায় যে জনগণের একটা বিষম অ্যাক্সেস শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক যে অপরচুনিটিস গুলো, একটা আনইকুয়াল অ্যাক্সেস এই সিস্টেমের মধ্যে, এই দক্ষিণপন্থী অর্থনৈতিক সিস্টেমের মধ্যে এগুলো আছে? প্রফেসর নস্কর এগুলো শেষের দিকে মেনশন করেছিল। এটাও কি বলা যায় যে আমরা মার্কেট ফান্ডামেন্টালিজম, মানে বাজারই শেষ কথা বলবে, এইটাকে কি এই জনমতগুলো চ্যালেঞ্জ করছে? এগুলো নিয়ে নানা রকম ডিবেট আছে, কিন্তু এইগুলো যে চ্যালেঞ্জ হচ্ছে সেগুলো আমরা রিসেন্ট ইলেকশন গুলোতে সারা পৃথিবী জুড়েই দেখতে পাচ্ছি। আমি এটাকে ভেবেছি, মানে এটা ডিবেটের বিষয়, আপনারা ইউ ক্যান কোয়েশ্চেন। আমার মনে হচ্ছে যে এই জনমতগুলোর মাধ্যমে জনগণ তাদের ক্ষমতাগুলোকে আবার নিজেদের হাতে নিচ্ছে। এই ক্ষমতাগুলো কিছু কায়েমি অর্থনৈতিক ক্ষমতার কাছে চলে গেছিল, এবং এই জনমতগুলো, এই ইলেকশনসগুলো কিন্তু সেই পিপল রিক্লেমিং পাওয়ার, এইভাবে একটা ভাবার বোধের সময় এসেছে। হয়তো টু আর্লি, কিন্তু এর সাথে যদি আমরা বাংলাদেশের ইলেকশনকে জুড়ি, আমি কিন্তু এখন অব্দি বাংলাদেশের ইলেকশনকে আনিনি, বা শ্রীলঙ্কার ইলেকশনকে জুড়ি, আমাদের এই আর্গুমেন্টটা কিন্তু আরো স্ট্রং হচ্ছে। আজকে ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজে, বিএড কলেজে কি প্রোগ্রাম হচ্ছে? প্রোগ্রামটা কি সম্পর্কে বলুন। এটা আজকে আমরা একটা সেমিনার করছি দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের পুনর্বিবেচনা নিয়ে, তার গতিপথ এবং পরিবৃত্তি, এই শিরোনামে আমরা একটা সেমিনার করছি, যেটি আয়োজন করছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ফকিরচাঁদ কলেজ। এখানে কারা কারা এসেছে? এখানে আমরা দুজন প্রধান বক্তাকে নিয়ে এসেছি, যারা আমাদের ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য আজকে রেখেছেন। তার মধ্যে প্রথম যিনি বক্তা, তিনি হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের বিভাগের অধ্যাপিকা ঈশানী নস্কর মহাশয়া, এবং আরেকজনকে পেয়েছি যিনি হচ্ছেন রিটায়ার্ড পলিটিক্যাল স্পেশালিস্ট ইউএস কনসুলেটের, মার্কিন কনসুলেট কলকাতা, তার প্রাক্তন পলিটিক্যাল স্পেশালিস্ট, তাকে আমরা পেয়েছি। তারা দুজন মিস্টার সৌরভ সেন, যিনি প্রখ্যাত সাংবাদিকও বটে, এবং বর্তমানে আন্তর্জাতিক বিভিন্ন খবরের কাগজগুলোতে যার লেখা বেরোয়, শ্রী সৌরভ সেনকে আমরা পেয়েছি আজকে। এছাড়া এই সেমিনার আমরা অর্গানাইজ করেছি জয়েন্টলি। এর সঙ্গে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন, যার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, এবং ট্রেজারার ডক্টর কৌশিক চক্রবর্তী। প্রায় 200 জন মতো ছাত্রছাত্রী এখানে উপস্থিত রয়েছে। পুরো ব্যাপারটা শুনছে, এবং যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী, ফলে বর্তমান দিনে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপস বা শ্রীলঙ্কাতে যে ধরনের ঘটনা ঘটছে, যেগুলো গণতন্ত্রকে বিনষ্ট করছে, সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের মতো জায়গা, ভারতবর্ষ যেহেতু এই দেশগুলোর কে ঘিরে আছে, এই ভারতবর্ষকে, ফলে তাদের গণতন্ত্র বিনষ্ট হলে ভারতবর্ষের উপরে তার প্রভাব পড়বেই। ফলে সেইটাকে বিশ্লেষণ করবার জন্যই বেসিক্যালি আজকের এই সেমিনারটা রয়েছে। ছাত্রছাত্রীরা যারা আছেন তারা কি প্রশ্নপত্র? হ্যাঁ, তারাও প্রশ্ন উত্তর করবার সুযোগ আছে। তারা এমনকি শুধুমাত্র প্রশ্ন উত্তর নয়, সরাসরি তারা স্পিকারদের সাথে সেমিনারের পরেও কথা বলতে পারবে। আপনার নাম? আমার নাম আবুল কালাম আজাদ, আমি
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং এই সেমিনারের আহ্বায়ক।